টানা 3 বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে আত্মসমর্পণ করতে যাচ্ছে ইউক্রেন। পশ্চিমা বিশ্বের সর্বাত্মক সাহায্য নিয়েও এই যুদ্ধে ইউক্রেন রাশিয়ার কাছে পরাস্ত হচ্ছে। ফলে এই যুদ্ধে ইউক্রেন হারলে রাশিয়া একদিকে যেমন আরও আত্মবিশ্বাসী হয়ে আরও এলাকা দখল করতে চাইবে, তেমনি বিগত 3 বছরের রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা যেসব কর্মকাণ্ড করেছে তারও প্রতিশোধ নিতে চাইবে। যদি ইউক্রেন রাশিয়ার কাছে আত্মসমর্পণ করে, তবে এটি শুধু একটি দেশের পতন নয়, বরং গোটা ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর এক ভয়ঙ্কর ধ্বংসের সূচনা। ইউক্রেন ছিল পশ্চিমা বিশ্বের বাফার, ন্যাটো এবং রাশিয়ার মাঝে একটি কুশন। এই কুশন ভেঙে গেলে রাশিয়া সরাসরি পূর্ব ইউরোপের দোরগোড়ায় এসে দাঁড়াবে। পোল্যান্ড, রোমানিয়া, বাল্টিক রাষ্ট্রগুলো তখন সরাসরি হুমকির মুখে পড়ে যাবে। দ্বিতীয় বিপদ হল পশ্চিমা জোটের দুর্বলতা প্রমাণিত হবে। ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন যত অর্থ এবং অস্ত্র দিয়েছে, তারপরেও যদি ইউক্রেন হার মানে, তাহলে রাশিয়া বুঝে যাবে এই জোট কেবল প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে আছে, বাস্তবে প্রতিরোধে নয়। এর ফলে রাশিয়া সাহস পাবে বাকি অঞ্চলগুলোর প্রভাব বিস্তারে, যেমন মলডোভা, জর্জিয়া, এমনকি ফিনল্যান্ডের কিছু অংশ নিয়েও আবারও আগ্রাসী চিন্তা শুরু করতে পারে রাশিয়া। তৃতীয়ত, ইউক্রেন পতনের পর ইউরোপে শরণার্থী সংকট ভয়াবহ আকার নিতে পারে। লাখ লাখ ইউক্রেনিয়ান পশ্চিম ইউরোপের দেশগুলোতে পালিয়ে যেতে চাইবে। এতে করে দেশগুলোর অর্থনীতি, জনসংখ্যার ভারসাম্য এবং সামাজিক কাঠামো বিপর্যস্ত হবে। কট্টরপন্থী রাজনীতি বাড়বে এবং ইউরোপের অভ্যন্তরীণ রাজনীতিতেও চরম ডানপন্থার উত্থান হতে পারে। চতুর্থ বিপদ, চীন এবং অন্যান্য রাষ্ট্র রাশিয়ার এই সাফল্যকে উৎসাহ হিসেবে নিবে। তাই তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, এমনকি আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সশস্ত্র আগ্রাসন বৈধ হয়ে উঠবে। ফলে গোটা বিশ্বে আন্তর্জাতিক আইন এবং সীমানার সম্মান নষ্ট হবে। ইউক্রেন যদি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে হেরে যায়, তবে এটি শুধু একটি যুদ্ধের সমাপ্তি নয়, বরং রাশিয়া একটি বড় কৌশলগত বিজয়, যার পরিণতি ইউরোপ এবং ইউরেশিয়ায় দীর্ঘমেয়াদে ছড়িয়ে পড়বে। রাশিয়ার পর অনেকগুলো দেশ আক্রমণ করতে পারে এবং সেগুলোর সম্ভাবনা রয়েছে। 1 নম্বরে মলদোভা, বিশেষ করে ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলটি। মলদোভা হচ্ছে রাশিয়ার সফট টার্গেট। দেশটি ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলে একটি বিচ্ছিন্ন রুশপন্থী সরকারি এলাকা, যেখানে আগে থেকে রাশিয়ান সৈন্য মোতায়েন আছে। ইউক্রেন পতনের পর মলদোভার দিকে রাশিয়া সহজে এগিয়ে যেতে পারে, কারণ এটি ন্যাটোর সদস্য নয় এবং সামরিক শক্তিতেও খুব দুর্বল। রাশিয়া এখানে জাতিগত রুশদের রক্ষা করার অজুহাতে আক্রমণ চালাতে পারে। 2 নম্বরে আছে জর্জিয়া। 2008 সালে রাশিয়া এর মধ্যে জর্জিয়ার 2টি অঞ্চল, সাউথ ওসেথিয়া এবং আবখাজিয়া দখল করে রেখেছে। ইউক্রেন হালে রাশিয়া জর্জিয়ার আরও গভীরে অভিযান চালিয়ে পুরো দেশটিকে রাজনৈতিকভাবে অচল করে দিতে চাইতে পারে, কারণ জর্জিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে চায়, যা রাশিয়ার জন্য হুমকি মনে হয়। 3 নম্বরে বাল্টিক রাষ্ট্রগুলো, যেমন এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। এই দেশগুলো ন্যাটোর সদস্য, তবে অত্যন্ত ছোট এবং রাশিয়ার সীমান্তবর্তী। এখানে অনেক জাতিগত রুশ বাস করে। রাশিয়া মানবিক হস্তক্ষেপ বা জাতিগত রক্ষার অজুহাত দিয়ে এদেরকে ডিস্টেবিলাইজ করতে পারে। সরাসরি আক্রমণ না করেও হাইব্রিড যুদ্ধ, সাইবার অ্যাটাক, বিদ্রোহ ছড়ানো, এসব কৌশল রাশিয়া প্রয়োগ করতে পারে। 4 নম্বরে ফিনল্যান্ড এবং সুইডেন, বিশেষ করে ফিনল্যান্ড বেশি টার্গেটে। ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিয়েছে, এটি রাশিয়ার জন্য কৌশলগত ধাক্কা। ইউক্রেন হেরে গেলে রাশিয়া ফিনল্যান্ডের সীমান্তে সেনা বাড়াতে পারে, এমনকি আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি করে সামরিক চাপ প্রয়োগও করতে পারে। সুইডেনকেও এভাবে হুমকির মুখে ফেলা হতে পারে। 5 নম্বরে পোল্যান্ড। পোল্যান্ড ইউক্রেনকে সক্রিয়ভাবে অস্ত্র এবং সাহায্য দিয়ে এসেছে, তাই রাশিয়াকে শত্রু রাষ্ট্র হিসেবেই দেখে।
যদিও সরাসরি হামলা সহজ হবে না, কারণ পোল্যান্ড ন্যাটোর সদস্য, কিন্তু বেলারুশের মাধ্যমে সীমান্তে চাপে রাখা, হাইব্রিড যুদ্ধ চালানো এবং চুপি চুপি বিদ্রোহ বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টায় রাশিয়া লিপ্ত হতে পারে। যদি ইউক্রেন রাশিয়ার হাতে পতিত হয়, তাহলে এটি হবে ন্যাটোর জন্য একটি বিশাল কৌশলগত পরাজয়। ন্যাটো এই যুদ্ধে সরাসরি অংশ না হলেও তার অস্ত্র, গোয়েন্দা সহযোগিতা, প্রশিক্ষণ এবং কূটনৈতিক সমর্থন দিয়েই ইউক্রেনকে টিকিয়ে রেখেছে। তাই রাশিয়ার বিজয় মনে হবে ন্যাটো সহায়তার তত্ত্বের একটি মূল গণতান্ত্রিক দেশকে রক্ষা করা সম্ভব হয়নি। এই ব্যর্থতা ন্যাটোর বিশ্বাসযোগ্যতাকে গভীরভাবে প্রশ্নবিদ্ধ করবে, বিশেষ করে ছোট এবং সীমান্তবর্তী সদস্য রাষ্ট্রগুলোর কাছে। এই অবস্থায় বাল্টিক রাষ্ট্র, পোল্যান্ড এবং পূর্ব ইউরোপের ন্যাটোর সদস্যরা আতঙ্কিত হয়ে পড়বে। তারা ভাববে সত্যিকারের যুদ্ধ হলে পশ্চিমা মিত্ররা হয়তো কেবল প্রতিশ্রুতি দিবে, কিন্তু সরাসরি রক্ষা করতে এগিয়ে আসবে না। এই ভীতির ফলে অভ্যন্তরীণভাবে কিছু সদস্য নিজেদের প্রতিরক্ষা কৌশল ন্যাটো নির্ভর না রেখে আলাদা পথে হাতার কথাও ভাবতে শুরু করতে পারে। এর ফলে ন্যাটোর ঐক্য এবং অভ্যন্তরীণ সংহতি দুর্বল হয়ে পড়বে। এছাড়াও পশ্চিম ইউরোপ এবং আমেরিকার মধ্যে নেতৃত্ব নিয়েও দ্বন্দ্ব আরও বাড়বে। ইউরোপীয় দেশগুলো আমেরিকার উপর খুব বেশি নির্ভর করছে, কিন্তু যুদ্ধে হেরে গেলে ইউরোপ বুঝে যাবে আমেরিকা নির্ভর হয়ে থাকার সীমা আছে। ফলে কিছু দেশ ন্যাটো থেকে সরে গিয়ে নিজেদের আলাদা সামরিক চুক্তি বা ইউরোপ কেন্দ্রিক প্রতিরক্ষা জোট গঠনের চেষ্টা করতে পারে। এটি ন্যাটোর বিভাজনের সূচনা ঘটাতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো চীন বা রাশিয়া তখন এটিকে ব্যবহার করে ন্যাটো অকার্যকর প্রমাণ করতে পারবে। তারা বিশ্বকে দেখাবে ন্যাটো বড় মুখ করে, কিন্তু রাশিয়ার মতো শক্তিধর প্রতিপক্ষের কাছে কিছুই করতে পারে না। এই মনোভাব দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাতেও ছড়িয়ে পড়বে, যেখানে অনেক দেশ তখন রাশিয়া চীন পক্ষপাতের নীতি নেওয়া শুরু করবে। ইউক্রেন পতনের পর ন্যাটো ভেঙে না পড়লেও এর মর্যাদা, ভরসা এবং রাজনৈতিক একতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। বহু দেশ ন্যাটোকে আর আগের মতো শক্তিশালী ও কার্যকর নিরাপত্তা চুক্তি হিসেবে দেখবে না। এই পরিস্থিতি না ঠেকাতে পারলে ধীরে ধীরে ন্যাটোর ভিতরে ভাঙনের বীজ বপিত হতে শুরু করবে। প্রিয় দর্শক, ইউক্রেন আত্মসমর্পণ করলে তা ইউরোপ এবং পশ্চিমা রাজনীতির উপর কি প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং পশ্চিমা রাজনীতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।